আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য মঞ্জিল সেনের লেখা গল্প কালীদহের পিশাচ। আজকের গল্প পাঠে সুমন, গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে কালীদহের পিশাচ। গরমের ছুটিতে অভিকের ছোট মামা এসে ওকে মামার বাড়ি নিয়ে গেল। ওর মামা বাড়ি টাকি শহরের কাছে, ইছামতি নদী থেকে কিছুটা দূরে। অভিকের দাদু বেঁচে আছেন, দিদিমা নেই। দাদুর বয়স 80-র ওপর, কিন্তু এখনও বুক টান করে হাঁটেন। কবজিতে যা জোর তা অনেক তরুণকেই লজ্জা দেয়। দাদুর বাবা ছিলেন পূর্ব বাংলার ছোটোখাটো এক জমিদার, এখন যার নাম বাংলাদেশ। তখন তো আর দেশ ভাগ হবার কথা কেউ কল্পনাও করেনি, কোপটাও পড়েনি বাঙালি আর পাঞ্জাবিদের ওপর। দেশ ভাগ হবার পরেও দাদু পূর্ব বাংলার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি, কিন্তু শেষ পর্যন্ত সেই যোগাযোগ রাখা আর সম্ভব হয়নি। দাদুর বয়স তখন 25-26। কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গিয়েছিলেন। একদিন রাতে তাদের বাড়ি আক্রমণ করেছিল দুর্বৃত্তরা, সবাইকে কুপিয়ে মেরেছিল। শুধু দাদুই পালিয়ে বেঁচেছিলেন। এক প্রতিবেশী মুসলমান পরিবার তাকে আশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছিল। বিপদের আশঙ্কা করে দাদুর বাবা কিছু ধনরত্ন মাটির তলায় লুকিয়ে রেখেছিলেন। সেগুলি উদ্ধার করে সেই মুসলমান পরিবারের সাহায্যে এবার বাংলায় চলে এসেছিলেন দাদু। তখন ওখানে লোকজনের বসতি ছিল কম, জমির দরও ছিল জলের মতন। আরও পরে ওখানে মানুষজন আসতে শুরু করেছিল। দাদুর কঠিন পরিশ্রম আর অধ্যাবসায় নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। দেশ ভাগ হবার আগেই তিনি MA পাশ করেছিলেন। ওখানে এক স্কুলে মাস্টারির চাকরিও পেয়েছিলেন, ইংরেজি পড়াতেন। পরে হেডমাস্টারও হয়েছিলেন। সংসারী হবার পর তিনি পাকা বাড়ি করেন। যে সোনাদানা তিনি নিয়ে এসেছিলেন তা সে সময় খুব কাজে লেগেছিল। এই হলো দাদুর ইতিহাস। অভিকের 3 মামা, বড় মামা উকিল, মেজ মামা ডাক্তার, আর ছোট মামা কলকাতার এক বড় ক্লাবে ফুটবল খেলে, এখনও চাকরি পায়নি। বড় মামা আর মেজ মামা বিয়ে করেছেন। বড়জনের 2 ছেলে মেয়ে আর মেজ মামার 1 মেয়ে। ওর মা হলো 3 মামার একমাত্র বোন, তাই মামা বাড়িতে অভিকের খুব আদর। ওর বয়স 13, ক্লাস 8-এ পড়ে। দাদু জমিতে আম, কাঁঠাল আর লিচু গাছ লাগিয়েছিলেন। এখন গরমকালে সব পাকতে শুরু করেছে। ঘন দুধের মধ্যে পাকা আম গুলে চিনি আর মুড়ি মিশিয়ে সে যে কি অমৃত ফলাহার হয় তা অভিক জানে। আর সেই লোভেই প্রত্যেক বছর গরমের ছুটিতে কয়েকদিনের জন্য ওর মামা বাড়িতে আসা চাই। তাছাড়া দাদু পুকুর কাটিয়েছেন, তাতে রুই, কাতলা, মৃগেল ছাড়াও আরও অন্যান্য মাছও আছে। মাছ ভাজা, মাছের ঝোল, ঝাল, টক, 2 মামি যে কত রকম রান্না করতে পারে তার ঠিক নেই। সেদিন সন্ধ্যাবেলা দাদুকে ঘিরে বসেছিল নাতি নাতনিরা। সামনে একটা বড় রেকাবিতে গরম গরম মাছের চপ, আর একটা রেকাবিতে আম ফালা ফালা করে কাটা। খেতে খেতে দাদুর সঙ্গে গল্প করছিল ওরা। অভিকি প্রথম বলল, দাদু, একটা ভূতের গল্প বলো না। দাদু টান টান হয়ে বসে বললেন, ভূতের গল্প শুনবি? ভয় পাবি না তো? না না, এটা কিন্তু গল্প নয়, সত্যি ঘটনা, আমার জীবনেই ঘটেছিল। সবাই দাদুর গা ঘেঁষে উদ্গ্রীব হয়ে বসল। দাদু শুরু করলেন, তখন আমার বয়স 17-18, বিয়ে পড়ি, কলকাতার হোস্টেলে থেকে পড়াশুনো করি। সেবার এক ছুটিতে দেশের বাড়ি যাব বলে রওনা দিয়েছি। গোয়ালন্দ থেকে আমাকে স্টিমার ধরতে হবে। গোয়ালন্দ হলো বড় স্টিমার ঘাট, ওখানে তরমুজ বিখ্যাত। এত বড় বড় যে একজনকে মাথায় করে নিয়ে যেতে হয়। অত বড় তরমুজ আর কোথাও দেখিনি। সেদিন স্টিমারে কি একটা যন্ত্র বিকল হয়েছিল, তাই ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আমি নামব তার পাশায়, সেখান থেকে নৌকা করে যেতে হবে আমাদের গ্রামে। আমার বাবা ছিলেন জমিদার, তবে বড় জমিদার নয়, আশেপাশের কয়েকটা গ্রাম নিয়ে ছিল তার জমিদারি। দুপুরে 8 আনা দিয়ে 1 প্লেট ভাত আর মুরগির মাংস খেলাম। সে মুরগির মাংসের রান্নার স্বাদ
আজও যেন আমার জিভে লেগে আছে। তারপাশা স্টিমার ঘাটে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। বাড়িতে আগে খবর দিইনি, দিলে বাবা নৌকো পাঠাতেন। আমাদের নিজেদের নৌকো ছিল। ওখানে যাত্রীদের নেবার জন্য সার নৌকো অপেক্ষা করছিল। তাদের মধ্যে যাত্রীদের নিয়ে প্রায় টানাটানি পড়ে গেল। যা হোক, আমি এক বুড়ো মুসলমানের নৌকো ভাড়া করলাম। তার সঙ্গে ছিল তার জোয়ান নাতি। বুড়ো মাঝিকে আমার গন্তব্যস্থল বলতেই সে বলল, ছোট চৌধুরী কর্তার বাড়ি? আপনাকে বাড়ি আমি অনেকবার গেছি। আপনি বুঝি তেনার পোলা? আমার বাবাকে ছোট চৌধুরী নামেই সবাই জানত। ওখানে আরও জমিদার ছিলেন, কেউ বড় চৌধুরী, কেউ মেজ চৌধুরী, এভাবেই ছিল তাদের পরিচয়। আমি ঘাড় নেড়ে সায় দিতেই বুড়ো মাঝি বলল, আপনি বুঝি বাড়িতে খবর দেন নাই? আপনাকে মাঝি আজিজ মিয়া আমার সম্বন্ধী হয়। তারপর একটু চিন্তা করে বলল, আইজ স্টিমার এত দেরি কইরা আইলো, রাত হইয়া যাইব। তা হোক, আমি বললাম, তুমি চিন্তা করো না, তোমাকে ভাড়ার ওপর বকশিস দেব। সে কথা না দাঠাও। বুড়ো মাঝি বলল। ঠিক আছে, আপনি বসেন। তাকে যেন কেমন চিন্তিত মনে হলো। আমাকে ওই স্টিমার ঘাট থেকে অনেকটা পথ যেতে হবে। পথ মানে কচুরিপানা ভর্তি খাল বিল। বুড়ো মাঝি সামনে বসে দাঁড় দিয়ে কচুরিপানা সরাচ্ছিল, আর তার নাতি একটা বড় লগি জলের তলার মাটিতে চাপ দিয়ে তরতর করে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছিল। অসংখ্য খালবিল দিয়ে কেমন করে যে ওরা পথ চিনে নৌকা নিয়ে যেত, তা আমার কাছে একটা বিস্ময় ছিল। শহরের অলিগলি দিয়ে একজন ড্রাইভার যেমন পথ চিনে গাড়ি নিয়ে যায়, ঠিক তেমন। ক্রমে অন্ধকার নেমে এলো। আলো বলতে নৌকার মধ্যে একটা মাত্র হারিকেন লণ্ঠন। সে যে কি অন্ধকার তা বলে বোঝাতে পারবো না। তার মধ্যেই বুড়ো মাঝি আর তার নাতি দিব্যি নৌকা চালাচ্ছিল। তবে একটা আশার কথা, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল। প্রায় 1 ঘন্টা যাবার পর বুড়ো মাঝি হঠাৎ এক জায়গায় খালের পাড় ঘেঁষে নৌকা ভিড়ালো। আমি অবাক হয়ে বললাম, এ কি, এখানে নৌকো লাগালে কেন? বুড়ো মাঝি বলল, দাঠাউর, আর 2টা বাকের পরেই ডাকাইতে বিল। রহিম শেখের দলের ভয়ে রাইতে কেউ ওই জায়গা পার হয় না। আমারে কিছু করব না, আমি ওই পথে নাও চালাইয়া বুড়ো হইয়া গেলাম। আমারে হক করে চেনে, কিন্তু ডর আপনার লাইকা। যদি আপনার কিছু হয় তবে আমি ছোট চৌধুরী কর্তার কাছে মুখ দেখাইতে পারুম না। রহিম শেখের নাম আমি আগেও শুনেছিলাম। দিনের বেলায় অনেক নৌকো চলাচল করে, তাই রাত্রিরে ও দলবল নিয়ে শিকারের খোঁজে বেরোয়। শুনেছি দয়া মায়াহীন নিষ্ঠুর এক মানুষ। বুড়ো মাঝি আর তার নাতি রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত হলো। সব নৌকোয় তার ব্যবস্থা থাকে। বাড়ি গিয়ে কখন ওরা খাওয়া দাওয়া করবে তার কোনো ঠিক নেই। যেমন আজ রাতটা এই খালের পাড়েই কাটাতে হবে। হাঁড়িতে চাল ছেড়ে বুড়োর নাতি মাছ কুটতে বসে গেল। বড় বড় পার্শে মাছ। আমিও ওদের সঙ্গে খাবো। আমি ছইয়ের বাইরে বসে চাঁদের আলোয় প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। অন্ধকার আর জ্যোৎস্না মিলে এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল। হঠাৎ একটা দমকা ঠান্ডা হাওয়া আমাদের কাঁপিয়ে দিল। বুড়ো মাঝি কাজ থামিয়ে সামনের দিকে তাকিয়েছিল। সে এক অস্ফুট চিৎকার করে উঠল। ওরে বাবা গো! আমি তার দৃষ্টি লক্ষ্য করে তাকালাম আর চমকে উঠলাম। আমাদের নৌকো থেকে কয়েক হাত দূরে একটা ছায়া মূর্তি। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। ঢ্যাঙা রোগা সেই মূর্তি বড় বড় পা ফেলে খালের এপার থেকে ওপারে চলে গেল।
ঠিক বড় বড় পা ফেলে নয়, দুবার পা বাড়িয়েই খাল পার হলো। যদিও খালটা চওড়ায় নেহাত কম নয়, আর গভীরতায় এক মানুষ তো হবেই। ওপারে পৌঁছে মূর্তিটা এদিকে মুখ ফিরিয়ে লম্বা একটা হাত জলে ডুবিয়ে দিল। তারপর একটা মাছ তুলে সেটা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলল। বুড়ো মাঝি কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর, রাম রাম জপেন, আল্লাহু আকবার, আল্লাহু সে আকবার। নিজেও আল্লাহ আল্লাহ বলে প্রার্থনা শুরু করে দিল। আমি রাম নাম জপতে লাগলাম। ব্যাপারটা কি তা বুঝতে আমার দেরি হয়নি। একটা প্রেত রাতের অন্ধকারে মাছ খেতে বেরিয়েছে। আমি বোধহয় একটু জোরেই রাম নাম করছিলাম। মূর্তিটা মুখ তুলে আমার দিকে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম একটা বিভৎস মুখ। তারপরই সেটা মিলিয়ে গেল। বুড়ো মাঝি বলল, আদারে ঠাউর হয় না দা ঠাউর, এইটা হইল গিয়া বা কালীদহ। এখানে একবার একটা জেলে নাও ডুইবা গেছিল, একজন মরছিল। তার এই মাঝে মাঝে দেখা যায় মাছ খাইতে আসে। এমন এক চাঁদনি রাতেই নাকি নাওটা ডুবছিল। ওরা আবার রান্নায় মন দিল। ভাত হয়ে গিয়েছিল। কড়াইতে তখন পার্শে মাছ তেলে ফুটছে, গন্ধ ছেড়েছে। হঠাৎ একটা কালো লম্বা হাত শূন্য থেকে এসে ফুটন্ত কড়াই থেকে একটা মাছ তুলে নিল। তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তি নৌকার একেবারে পাশে খালপাড়ে দাঁড়িয়ে সেই মাছটা কচমচ করে খাচ্ছে। বুড়ো মাঝির নাতি অজ্ঞান হয়ে পাটাতনের উপর লুটিয়ে পড়ল। বুড়ো আল্লাহর নাম জপ করতে লাগলো। আমার তখন তরুণ বয়স, মনে আর শরীরে শক্তির অভাব ছিল না। একটা চেলা কাঠ তুলে গনগনে আগুন ওই ছায়ামূর্তির দিকে বাড়িয়ে ধরে আমি বলে উঠলাম, জয় জয় রামচন্দ্র, জয় জয় রাম। সেই মূর্তিটার রাম নাম শুনে যেন থমকে গেল। আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো, যেন ছোট ছোট দুটো জ্বলন্ত অঙ্গারে আমাকে ভস্ম করে ফেলবে। তারপরই অদৃশ্য হলো মূর্তি। বুড়ো মাঝি বলল, আর এক দণ্ড এখানে থাকুন চলবো না দা ঠাউর, যা নসিবে আছে হইব। সে নৌকা ছেড়ে দিল। ইতিমধ্যে তার নাতির জ্ঞান হয়েছে, কিন্তু নৌকা চলে না। কি ব্যাপার? তাকিয়ে দেখি পেছন দিকে একটা লম্বা কালো হাত নৌকাটাকে ধরে আছে। নৌকাটা এতটুকু নড়ছে না। বুড়ো মাঝি চেঁচিয়ে ওর নাতিকে বলল, কড়ার মাছগুলো ওরে দিয়া দে, নইলে নৌকা ছাড়বো না। নাতি উনুন থেকে কড়াই নামিয়ে হাতা দিয়ে একটা একটা করে মাছ তুলে ছুঁড়ে দিতে লাগলো। আর পিশাচ সেগুলো লুফে গপ গপ করে মুখে পুড়তে লাগলো। মাছ শেষ হবার পর সে নৌকাটা ছেড়ে দিল। আধ ঘন্টা যাওয়ার পর চাঁদের আলোয় চোখে পড়ল একটা ছিপ তীর গতিতে আমাদের দিকে ছুটে আসছে। বুড়ো মাঝি কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, এবার ডাকাইতের পাল্লায় পইরা গেলাম। আজ কি দেখা যাত্রা করেছিলাম কে জানে। আমার বুকের ভেতরটাও ধড়াস করে উঠল। পিশাচের হাত থেকে পরিত্রাণ পেতে না পেতেই ডাকাতের হাতে। সত্যি বড় অশুভ দিনে যাত্রা করেছিলাম। ছিপটা আমাদের কাছে আসতেই কে একজন গুরুগম্ভীর গলায় হাঁক দিয়ে বলল, কেডা যায়? বুড়ো মাঝি গলা তুলে বলল, আমি ইমানুল হক, সিরাজের বাপ। সিরাজ একসময় নামী ফুটবল খেলোয়াড় ছিল। ঢাকা একাদশে খেলত। পরে কলকাতার বড় ক্লাবেও খেলেছে। মাত্র 3 দিনের জ্বরে মারা যায়। তখন তার বয়স 30ও পেরোয়নি। বুড়ো মাঝি যে তার বাবা সেটা আমিও প্রথম জানলাম। পূর্ব বাংলার মানুষের কাছে খুব প্রিয় ছিল সিরাজ।
ছিপ থেকে এক মুহূর্ত কোনো সাড়া শব্দ এলো না। তারপরই গম্ভীর স্বরে প্রশ্ন এলো, নামে কারা যায়? সোনাদিঘির ছোট চৌধুরীর বড় পোলা। বুড়ো মাঝি জবাব দিল, ওর কোনো ক্ষতি করিস না রহিম, আল্লাহর নামে তোর কাছে দোয়া মাংতাছি। ছোট কর্তার কাছে তাইলে আর কোনোদিন আমি মুখ দেখাইতে পারুম না। আমার হঠাৎ মনে পড়ে গেল ফটিকের কথা। ফটিক ছিল আমাদের একজন লাঠিয়াল। কুচকুচে কালো গায়ের রং, বাবরি চুল আর শরীরের মাংসপেশি যেন কিলবিল করত। লাঠি খেলায় এ তল্লাটে কেউ তার সামনে দাঁড়াতে পারত না। আমার বয়স তখন 11 কি 12। আমি ওর খুব ভক্ত হয়ে পড়েছিলাম। ফটিক দাদা বলে ডাকতাম। ফটিকও আমাকে খুব ভালোবাসতো, হাতে ধরে লাঠি খেলা শেখাতো। তারপর একটা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ে ও নিরুদ্দেশ হয়েছিল। লোক মুখে শোনা গিয়েছিল ও রহিমের দলে যোগ দিয়েছিল। আমি গলা তুলে বললাম, তোমাদের মধ্যে ফটিক সর্দার বলে কেউ আছে? আবার মুহূর্তের নিস্তব্ধতা। তারপর অন্য গলায় কেউ বলে উঠল, কেডা জিগায়? আমি ছোট চৌধুরীর বড় ছেলে রমেন্দ্র নারায়ণ। আমি বললাম, ছোটবেলায় ফটিক দাদা আমাকে লাঠি খেলা শেখাতো। ছিপটা আমাদের নৌকোর পাশে এসে ফিরল। একজন লাফ দিয়ে চলে এলো নৌকোয়। এতদিন পরেও আমার চিনতে ভুল হলো না। আমি বলে উঠলাম, ফটিক দাদা। ফটিক আমাকে জড়িয়ে ধরে বলল, দাদাউর, কত বড় হইয়া গেছো তুমি। তুমি না কইলে চিনতেই পারতাম না। তারপর বুড়ো মাঝির দিকে ফিরে বলল, তোমার কি আক্কেল নাই মিয়া? এতকাল নৌকা চালাইতেছো, জানো না রাইতে এই পথে যাওনের কি বিপদ? বুড়ো মাঝি তাকে বলল, স্টিমার আজ অনেক দেরি করে আসায় যত বিপত্তি। তারপর সেই মেছো ভূতের কথা বলল, যে কারণে বাধ্য হয়ে আমাদের নৌকা ছাড়তে হয়েছে। সব শুনে ফটিক বলল, খুব বাইসা গেছো আজ। তা তোমাগো পেটে তো কিছু পড়ে নাই? আহা, দাউরের মুখ শুকাইয়া গেছে, খুব কষ্ট হইতাছে। আমি বাধা দিয়ে বললাম, না ফটিক দাদা, আমার কোনো কষ্ট হচ্ছে না। চুপ করো তুমি। ফটিক আমাকে এক ধমকে থামিয়ে দিল। তারপর বলল, আমাগো খাওনের পাট চুইকা গেছে অনেকক্ষণ। কিছুই তো নাই, ফাগুনের মধ্যে আছে চিরা আর গুড়। তাই দাও। আমি বলে উঠলাম। আসলে আমার পেটের ভেতর চোচো করছিল। ফটিক ওই ছিপে গিয়ে চিড়ে আর গুড় নিয়ে এলো। খিদের মুখে তাই অমৃত মনে হলো। শুধু তাই নয়, ফটিকরা আমাদের অনেকটা পথ এগিয়ে দিল, যাতে আর কোনো বিপদ না হয়। ওরা বিদায় নেবার সময় আমি ওর হাতে 50টা টাকা দিতে গেলাম। আমার কাছে ওই টাকাই ছিল। তবে সে আজ অনেক বছর আগের কথা। তখন 50 টাকার দাম এখনকার প্রায় 1000 টাকা হবে। ফটিক কিন্তু কিছুতেই টাকা নিল না, উল্টে আমাকে এমন ধমক দিল যে আমি আর কথা বলতে পারলাম না। সে রাতের কথা আমি সারা জীবনেও ভুলবো না। দাদু তার কাহিনী শেষ করলেন। নাতি নাতনিদের কারো মুখে কথা নেই। তারা সবাই দাদুর গায়ে গা সিটিয়ে বসে আছে। শুনছিলেন কালিদহের পিশাচ, রচনা মঞ্জিল সেন। দাদু, অভিক, মাঝি এবং ফটিকের চরিত্রে অতনু, অভিকের ভূমিকায় শুভজিৎ এবং গল্পপাঠ ও ডাকাত সর্দারের চরিত্রে সুমন। শেষ হলো কালিদহের পিশাচ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।